প্রথমেই রয়েছে সূত্র। এখানে মোট 18 খানার মতো সূত্র আছে সংস্কৃত ব্যঞ্জন সন্ধির। তার মধ্যে প্রথমটা হচ্ছে বর্গের প্রথম ধ্বনি প্লাস স্বরধ্বনি। এখানে আমরা দেখতে পারি ক, এটা এই বর্গের প্রথম ধ্বনি। নিচ, আসলে এখানে হসন্ত পড়বে, এটাও এই বর্গের প্রথম ধ্বনি চ বর্গের। ট, ট বর্গের প্রথম ধ্বনি। ত, ত বর্গের প্রথম ধ্বনি। প, প বর্গের প্রথম ধ্বনি। তাহলে বর্গের প্রথম ধ্বনি প্লাস স্বরধ্বনি। এখানে দেখো রয়েছে অ, অ, রি, ই, অ, সবগুলো স্বরধ্বনি। তাহলে বর্গের প্রথম ধ্বনি প্লাস স্বরধ্বনি, এই ক্ষেত্রে হবে কি প্রথম ধ্বনিটা তৃতীয় ধ্বনিতে পরিণত হবে। মানে এই যে প্রথম ধ্বনিটা, এই প্রথম ধ্বনিটা এর তৃতীয় ধ্বনি পরিণত হবে। মানে ক, খ, গ। তাহলে ক 1 নম্বর, খ 2 নম্বর, গ 3 নম্বর। এই কটা এই গতে পরিণত হবে। ঠিক আছে? সব ক্ষেত্রে এখানে চ তার তৃতীয় ধ্বনিতে পরিণত হবে, মানে চ, ছ, জ, এই সেই জ। আচ্ছা, ট, ঠ, ড, এই যে সেই ড। ত, থ, দ, এই যে সেই দ। প, ফ, ব, এই যে সেই ব। মানে এই প্রথম ধ্বনিটা তার তৃতীয় ধ্বনিতে পরিণত হলো। ওকে, তাহলে এইবার তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্ট পড়বো। এইটা করো, দিগঙ্গনা। এইটা কি হবে কমেন্ট করে জানাও। দিগঙ্গনা, ঠিক আছে? দিগঙ্গনা, কমেন্ট করে জানাও দিগঙ্গনা। ওকে, কারণ সূত্র 2টা আমি পরে দেব, ওটা অনেক পরে পাবে। আচ্ছা, দিক যোগ অঙ্গনা। ওকে, কে লিখ, কে কে করছে। ওকে, দিক যোগ অঙ্গনা, ভেরি গুড। তাহলে মাথায় রাখবে এখানে কয়ে হসন্ত থাকতে হবে। হ্যাঁ, এইটা মনে রাখতে হবে, কয়ে হসন্ত থাকতে হবে। আচ্ছা, দিক যোগ অঙ্গনা, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলি সরানন, এইটা সরানন কি হবে? ঝটপট উত্তরটা লেখো তো। সরানন, সরানন। ওকে, গোবিন্দচন্দ্র, রাজু, টুম্পা, মুনমুন সাহা, পিয়ালি, খাদিজা, সুবিতা, সুরঞ্জনা, পাপিয়া, পলাশ, তনুজা, কাকলি। ওকে, ওকে, পারমিতা, আচ্ছা, ফাতেমা, আচ্ছা, শুভদীপ, অপূর্ব, প্রিয়াঙ্কা, শামিমা। ওকে, নাসিলা, ভেরি গুড, শাহিদা পারভিন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে উত্তরটা ঠিকই আছে। শর্ট, হ্যাঁ, দু একজনের একটু গন্ডগোল হয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ড আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডয় শূন্য র বলি আমরা, আসলে এটা ড। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের খণ্ড, মানে ট প্রথম ধ্বনি, সেটাই ড তে পরিণত হয়েছে, যোগ তারপরে আনন আছে। তাহলে আটা আকার হয়ে গেল আর টটা ড হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এর পরেরটায় চলে যাই। বর্গের প্রথম ধ্বনি প্লাস তৃতীয় চতুর্থ ধ্বনি বা জ, র, ল, ব, হ, এগুলো থাকলে ওই প্রথম ধ্বনিটা তৃতীয় ধ্বনিতে পরিণত হয়। প্রথমে রয়েছে প্রথম ধ্বনি, দেখো ক, ট, ত, প, ক, ত, এগুলো হচ্ছে বর্গের প্রথম ধ্বনি। প্লাস এখানে রয়েছে তৃতীয় বা চতুর্থ ধ্বনি, দেখো গ, তৃতীয় ধ্বনি, দ, তৃতীয় ধ্বনি, ব, তৃতীয় ধ্বনি, দ, তৃতীয়, অথবা জ, এই যে এখানে জ। ওকে, তারপরে র, এই দেখো র। ওকে, তার মানে বাদিকে থাকবে বর্গের প্রথম ধ্বনি, এই বাদিকে, আর ডান দিকে থাকবে তৃতীয় চতুর্থ ধ্বনি কিংবা জ, র, ল, ব, হ। এই যে এখানে তৃতীয় চতুর্থ বা জ, র, ল, ব, হ, এগুলো থাকলে কি হবে, এই প্রথম ধ্বনিটা মানে আগের এই প্রথম ধ্বনিগুলো, এগুলো সব তৃতীয় ধ্বনিতে পরিণত হবে।
কটা এখানে দেখো গ হয়ে গেছে, তটা এখানে দেখো দ হয়ে গেছে, পটা দেখো এখানে ব হয়ে গেছে, এরকম তৃতীয় ধ্বনিতে পরিণত হবে। তাহলে সূত্র 1 আর সূত্র 2 এ মিল কি আমাকে একটু বলো তো, সূত্র 1 আর সূত্র 2 এ মিল কি আছে? সূত্র 1 এবং সূত্র 2 এ মিল কি আছে? হসন্ত খুঁজে পাচ্ছি না, আসলে হসন্ত দেওয়াটা একটু কঠিন মোবাইলে, অসুবিধা নেই, তোমরা একটু বুঝে নিও যে ব্যঞ্জন ধ্বনি মানে হসন্ত ওখানে থাকবে, ব্যাস এটুকু বুঝলেই হবে, আমিও বুঝে নেবো ওখানে। তৃতীয় ধ্বনি হয়ে যায়, ওকে, তৃতীয় ধ্বনি হয়ে যায়, প্রথম ধ্বনি তৃতীয় ধ্বনি হয়ে যায়, ওকে। অঘোষ ঘোষ হয়, অঘোষ অঘোষ ঘোষ হয় বললে কিন্তু মিলবে না, কারণ দ্বিতীয় ধ্বনিটাও তো অঘোষ, তাই না? আর ঘোষ হয় মানে কি, তৃতীয় চতুর্থ পঞ্চম সবকটাই ঘোষ, সুতরাং যদি বলি অঘোষ ঘোষ হয় তাহলে পুরো বিষয়টা ধোঁয়াশা থেকে যায়। প্রথম দ্বিতীয় ধ্বনি দুটোই অঘোষ, তৃতীয় চতুর্থ পঞ্চম তিনটেই ঘোষ, সুতরাং ওই কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। প্রথম ধ্বনি তৃতীয় ধ্বনিতে পরিণত হয়, এটা একটা ইয়ে। আর দ্বিতীয় হচ্ছে বাদিকটাতে দুটো ক্ষেত্রেই প্রথম ধ্বনি থাকে। দুটোর মধ্যে অমিল কোথায়? দুটোর মধ্যে অমিল কোথায়? দুটো সূত্রর মধ্যে ওকে, অমিলটা হচ্ছে এখানে সূত্র নাম্বার 1 এ রয়েছে প্রথম ধ্বনির সঙ্গে স্বরধ্বনি থাকবে, আর সূত্র নাম্বার 2 এ রয়েছে প্রথম ধ্বনির সঙ্গে তৃতীয় চতুর্থ ধ্বনি থাকবে বা জ র ল ব হ অন্তস্থ ধ্বনি থাকবে। এই দুটো হচ্ছে ঘটনা ঘটবে। আচ্ছা, চলো এরপরে 3 নম্বর সূত্র, চ বাদে বর্গের প্রথম ধ্বনি, মানে 1 নম্বর 2 নম্বরে ছিল বর্গের প্রথম ধ্বনি, সেখানে চ ও ইনক্লুডেড ছিল, কিন্তু 3 নম্বর সূত্রে এসে বাদিকে চটা বাদ গেছে, আর ডান দিকে কি হবে, ন বা ম থাকবে, সেক্ষেত্রে প্রথম ধ্বনিটা পঞ্চম ধ্বনিতে পরিণত হবে, মানে ক থাকলে ম হবে, ট থাকলে মূর্ধন্য ন হবে, ত থাকলে দন্ত ন হবে, প থাকলে ম হবে, এইভাবে। তাহলে বাদিকে প্রথম ধ্বনি চ বাদে, দেখো ক, ক, ট, ত, এখানে চ নেই। আর ডান দিকে ন বা ম থাকবে, এখানে দেখো ন রয়েছে, এখানে ম রয়েছে, ম ন এগুলো থাকবে, সেক্ষেত্রে এই প্রথম ধ্বনিটা পঞ্চম ধ্বনিতে পরিণত হবে। কটা দেখো এখানে ম হয়েছে, এখানে কটা দেখো এখানে ম হয়েছে, এইভাবে থাকবে। এখানে ত ছিল, এখানে দেখো ন হয়েছে, এখানে ট ছিল, এখানে দেখো মূর্ধন্য ন হয়েছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে 3 নম্বর সূত্রেও আসলে বাদিকে প্রথম ধ্বনি থাকবে, কিন্তু শুধু চটা ওখানে থাকবে না, চ ছাড়া অন্য যে কোনো প্রথম বর্গীয় ধ্বনিটা থাকবে। আচ্ছা, 4 নম্বর সূত্রে বলছে ত বা দ বাদিকে থাকবে, ডান দিকে চ বা ছ থাকবে, সেক্ষেত্রে ত বা দটা চতে পরিণত হয়। সৎ, বাদিকে রয়েছে ত, ডান দিকে রয়েছে চ, তাহলে এই খণ্ডত্বটা চতে পরিণত হচ্ছে, দেখো সচ্চরিত্র, এই চ তো এই চ, আর আগের চটা ওটা হচ্ছে এই তটা চয়ে পরিণত হয়েছে, সেই চ এইটা। বিপদ যোগ চিন্তা, দেখো এখানে দ আর পরে চ, এই দটা চয়ে পরিণত, বিপদ চিন্তা, এই দেখো এই চটা এই দ থেকে চ হয়েছে। তাহলে ত বা দ বাদিকে, ডান দিকে চ বা ছ, সেক্ষেত্রে ত বা দটা চতে পরিণত হয়। ওকে, এবার দ্বিতীয়ত, বাদিকে যদি ত বা দ থাকে, ডান দিকে জ বা ঝ থাকে, তাহলে ত বা দটা ওই জতে পরিণত হয়, জ ঝয়ের মধ্যে প্রথমটাতে পরিণত হয়। সৎ যোগ জন, এখানে ত ছিল, এখানে সেই তটা হয়ে গেছে, এখানে দেখো জ। বিপদ, দ ছিল, এখানে দেখো সেই দটা হয়ে গেছে জ, বিপজ্জনক। তাহলে ত থ, এই ত দ প্লাস চ ছ থাকলে এই প্রথমটা হবে চ হবে, এই ত বা দটা। আর ত দ এর পরে যদি জ ঝ থাকে, তাহলে এই জতে হবে, প্রথমটা হবে জ, এটা হবে। এরপরে বলছে ওর পরের বর্গের ক্ষেত্রে দেখো, ত দ এর পরে যদি ট ঠ থাকে, তাহলে ট হবে, প্রথমটা হবে। এর পরেরটাই বলছে ত দ এর পরে যদি ড ঢ থাকে,
তাহলে এই ড হবে, উদ প্লাস ডিন সমান উড্ডিন, এই দ এখানে ড হয়েছে। আচ্ছা, তাহলে ত দ বাদিকে ডান দিকে আমরা চারটে পড়লাম। একটা হচ্ছে কি ত দ প্লাস চ ছ, একটা হচ্ছে প্লাস জ ঝ, একটা হচ্ছে ট ঠ, একটা হচ্ছে ড ঢ, এই কটা। তাহলে চ ছ থাকলে এই চ হবে, জ ঝ এর মধ্যে জ হবে, ট ঠ এর মধ্যে ট হবে, ড ঢ এর মধ্যে ড হবে, এই ত দ এর জায়গায়। ওকে, এরপরে বলছে ত দ এর পরে ল থাকলে ত দটা লতে পরিণত হয়। বিদ্যুৎ যোগ লেখন, বিদ্যুৎ লেখন, এখানে দেখো এই প্রথম লটা হয়েছে এই তটা, দ এই দটা দেখো এখানে প্রথম লয়ে পরিণত হয়েছে, উদ প্লাস লাস উল্লাস, এরকম। তাহলে এখানে আরেকটা পেলাম, সেটা হচ্ছে কি যোগ যদি ল হয় তখনই ত দটা পরিণত হয়ে একটা লতে গিয়ে দাঁড়ায়। ওকে, তারপরেরটা বলছে ত দ এর পরে যদি স হয় তালব্য স, তাহলে চয় ছ হয়, চয় ছ হয়। মানে এক্ষেত্রে ত দটা শুধু চয় ছ হয় না, এই দুটো মিলে চয় ছ হয়। এখানে দেখো চলত, এখানে শক্তি, তাহলে এই খণ্ডত্ব যোগ স সমান সমান চয় ছ। এখানে দেখো আগের চল, এই যে চল, তারপরে কয় তয় রস্বইকার, এই দেখো কয় তয় রস্বইকার, মাঝখানের এই চয় ছটা হচ্ছে এই ত আর স মিলে। ওকে, তাহলে ত দ এর পরে স থাকলে এই সবটা মিলে হয় চয় ছ, আর ত দ এর পরে যদি হ থাকে তবে হয় দয় ধ, মানে এই সবটা মিলে হয় দয় ধ। জগৎ ত হিত হ, তাহলে এখানে দেখো জগ এদিকে ছিল সেটাই বসে গেছে, এই রস্বই ছিল হয়ের সাথে, সেই রস্বইটা এই যে, তারপরে তটা দেখো শেষে এই যে বসেছে, শুধু খণ্ডত্ব আর হয়ের জায়গায় দুটো মিলে এই দেখো দয় ধ হয়েছে। এইভাবে হবে। তাহলে এতক্ষণ ধরে আমরা ত দয়ের সূত্র পড়লাম। তাহলে ত দয়ের সূত্র আরো কতগুলো, যখন ত দ প্লাস স থাকবে সমান সমান এই সবটা মিলে হবে চয় ছ। তারপরে হচ্ছে ত দ প্লাস যদি হ থাকে তাহলে আমাদের কি হবে, সবটা মিলে হবে দয় ধ। এই হচ্ছে বিষয়। এই এতগুলো সূত্র, 10 নম্বর সূত্রের মধ্যে, 10টা সূত্রের মধ্যে লক্ষ্য করে দেখো এর প্রথম দুটো সূত্রে ছিল বাদিকে প্রথম, তিনটে সূত্রে ছিল, প্রথম দুটোতে যোগ চিহ্নের আগে ছিল প্রথম বর্ণ, 3 নম্বরে ছিল চ বাদে প্রথম বর্ণ, এটা হচ্ছে 1 2 আর এটা ছিল 3। 4 নম্বর থেকে শুরু করেছে দ ধয়ে, ত আর দ এর নিয়ম 4 নম্বর থেকে, তার মধ্যে শুরুতে রয়েছে চ ছ, তারপরে রয়েছে ট ঠ, মুখস্থ করে এই চ জ ঝ, তারপরে রয়েছে ট ঠ, তারপরে ড ঢ, এই চারটে হয়ে গেল। এরপরে রয়েছে এই ল 5টা, তারপরে এই স, তারপরে এই হ, মোট 7টা। এইভাবে এইভাবে আর কি মনে রাখবে, ঠিক আছে? আমাদের সূত্র পরীক্ষার হলে দেয়, দিতে পারে, এই কারণে সূত্রগুলো মুখস্থ করে ফেলবে যাতে যে কোনো সময়ে সূত্রটা মনে থাকে, কারণ স্টুডেন্টরাও অনেক সময় জিজ্ঞাসা করলে তখন চট করে তাহলে উত্তর দেওয়া যায়। এটা এরপরে বলছে দ ধ এর নিয়ম, দ ধ বাদিকে, ডান দিকে যদি ক খ ত থ প ফ স এইগুলো থাকে, ক খ প্রথম বর্গ, ত থ প ফ প্রথম বর্গ, তারপরে চতুর্থ বর্গ, পঞ্চম বর্গ। আচ্ছা, এর মধ্যে চ বর্গ আর ট বর্গ বাদ, ক খ ত থ প ফ আর হচ্ছে দন্ত স, এইগুলো যদি থাকে দ ধ এর পরে, সেক্ষেত্রে দ ধ এর জায়গাতে ত বসে, তটা খণ্ডত্ব আকারে বসে। হৃদ যোগ কমল, এই দেখো দ সমান হৃদ কমল, এখানে দেখো ত খণ্ডত্ব হয়েছে এই দটা। ক্ষুদ যোগ পিপাসা, তাহলে এই ধটা এখানে দেখো হয়েছে খণ্ডত্ব। ওকে,
যখন বাদিকে দ ধ থাকবে তখন ডান দিকে ক থাকলে হবে, খ থাকলে হবে, ত থ, এখানে দেখো প থাকলে হবে, স থাকলেও হবে। তদ যোগ সম সমান সমান তৎসম। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়, মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি একটু জল খেয়ে নিই। আচ্ছা, এরপরে 12 নম্বর সূত্র হচ্ছে স্বরধ্বনি প্লাস ছ সমান সমান কি হবে, এই ছটা হয়ে যাবে চয় ছ। বাদিকে স্বরধ্বনি থাকবে, এখানে দেখো বাদিকে কি রয়েছে, হ্রস্ব ই রয়েছে, যোগ ডান দিকে রয়েছে দেখো ছ, তাহলে এই ছটা চয় ছ হয়ে গেছে। বি, এই যে সেই বি, দ, এই দেখো দ, একার, এই যে সেই একার, শুধু এই ছটা হয়ে গেছে চয় ছ। ঠিক আছে, এইভাবে পরিবর্তিত হবে। আ যোগ ছন্ন, খেয়াল করে দেখো বাদিকে স্বরধ্বনি আ, ডান দিকে রয়েছে ছ, এই ছটা এখানে দেখো চয় ছ হয়ে গেছে, এই ছটা। বাকি আ, এই যে সেই আ, এই নয় ন, এই যে সেই নয় ন, শুধু ছটা চয় ছ হয়েছে। ওকে, তাহলে স্বরধ্বনি প্লাস ছ যদি এমন থাকে তাহলে ছটা চয় ছয় পরিণত হয়। এবার বাদিকে যদি চ বা জ থাকে, চ ছ বাদ দিয়ে জ, যদি এইগুলো থাকে, তারপরে ডান দিকে যদি ন থাকে, তাহলে এই নটা ঞতে পরিণত হয়। রাজ যোগ নি সমান সমান রাজ্ঞী, জজ জজ যোগ ন সমান সমান যজ্ঞ। ওকে, তাহলে বাদিকে জ হলো, ডান দিকে ন হলো, ওই নটা তখন চেঞ্জ হয়ে কি হলো, এখানে এই যে ঞতে পরিণত হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। এরপরে 14 নম্বর সূত্রে রয়েছে কি, ন প্লাস স স হ, তাহলে নটা অনুস্বর হবে, দুটো স আর হ থাকলে নটা অনুস্বর হবে। দন যোগ সন সমান সমান, এই দেখো ডান দিকে তালব্য স আর এইদিকে হচ্ছে দন্ত নয় হসন্ত, ওই নটা এখানে হয়েছে অনুস্বর, দংশন। ওকে, হিন যোগ সা, এখানে নটা আর এদিকে সা রয়েছে, তাই ওই নটা এখানে হয়েছে অনুস্বর, বাকি সব একই আছে, হি হি সা সা একই আছে। ব্রিন যোগ হিত সমান সমান ব্রিং হিত, তাহলে এই নটা দেখো এখানে অনুস্বর হয়েছে, হিত এখানে সেই হিত, আর ব্রি এখানে সেই ব্রি রয়েছে। আচ্ছা, আর ম যোগ চ থেকে ম পর্যন্ত যে কোনো ধ্বনি সমান সমান ম পরবর্তী বর্গীয় ধ্বনির পঞ্চম ধ্বনি হবে। মানে বাদিকে ম, ডান দিকে চ থেকে ম পর্যন্ত যে কোনো ধ্বনি, শুধু ক খ গ ঘ ঙ মানে প্রথম বর্গ বাদে, ক বর্গ বাদে, বাকি সব কটা বর্গ হতে পারে, চ থেকে ম পর্যন্ত সব কটা হতে পারে। ওকে, বাদিকে রয়েছে ম, ডান দিকে চ থেকে ম পর্যন্ত যে কোনোটা, সেক্ষেত্রে কি হবে, ম হবে পরবর্তী বর্গীয় ধ্বনির পঞ্চম ধ্বনি, পরবর্তী বর্গীয় ধ্বনির পঞ্চম ধ্বনি। মানে কি, মানে হচ্ছে এইটা হচ্ছে ম, তাহলে বাদিকে রয়েছে ম প্লাস ডান দিকে রয়েছে চ। ঠিক আছে, ডান দিকে রয়েছে চ, তাহলে এখানে পরবর্তী বর্গীয় ধ্বনি কোনটা, পরবর্তী বর্গীয় ধ্বনি হচ্ছে এই চ, যোগ চিহ্নের পরের বর্গীয় ধ্বনিটা হচ্ছে চ। ম হবে কি, এই চ এর পঞ্চম ধ্বনিতে পরিণত হবে, তাহলে চ চ জ ঝ ঞ, এই ঞতে পরিণত হবে মটা, চ চই থাকবে, ম চেঞ্জ হয়ে এই চ এর পঞ্চম বর্ণতে পরিণত হবে। এই হচ্ছে বক্তব্য। সেই কারণে দেখো রয়েছে এই সঞ্চয়, অ্যাকচুয়ালি এই লেখাটা হবে এরকম, স ঞ চ য়, এইভাবে হচ্ছে সঞ্চয় লেখা হয়। তার মানে স, এই যে সেই স,
চয়, এই দেখো চ আর এই অন্তস্থ চয়, এই মটা দেখো এখানে ই আকারে বসেছে। একই রকম ভাবে সম যোগ জয়, তাহলে এই জয়েরও পঞ্চম বর্ণ হচ্ছে ই, এখানে দেখো ইতে পরিণত হয়েছে ই জ। ঠিক আছে, এই সরি, এই হচ্ছে গিয়ে বিষয়। স স আছে, জয় এখানে জয় আছে, এই মটা এখানে এসে হয়েছে ই। আচ্ছা, সমযোগ ত্রস্ত, খেয়াল করে দেখো এখানে ম রয়েছে, ডান দিকে ত রয়েছে, তাহলে তয়ের পঞ্চম ধ্বনি কি দন্ত ন, এই দেখো এই মটা দন্ত নতে পরিণত হয়েছে। একই রকম ভাবে সমযোগ দেশ, এই দয়ের পঞ্চম ধ্বনি ন, এই দেখো নয়ে পরিণত হয়েছে এই মটা। এইভাবেই এইগুলো সব হয়েছে। সম প্লাস মতি, এখানে এই ম, এই যে পরবর্তী বর্গীয় ধ্বনি, এই ময়ের পঞ্চম ধ্বনি কি, ময়ের পঞ্চম ধ্বনি মই, এই কারণে ওই আগের ম এই ময়ে পরিণত হয়েছে। বুঝে গেল? এই ম একই আছে তা নয়, কিন্তু এই ম এই এই ময়ের পঞ্চম ধ্বনি ম সেই মতে পরিণত হয়েছে। এই হচ্ছে গিয়ে বিষয়। তাহলে ম প্লাস চ থেকে ম পর্যন্ত যে কোনো ধ্বনি যদি থাকে, সেক্ষেত্রে এই মটা হবে কি, তার পরবর্তী যে ধ্বনিটা আছে, এই যেমন চ, এর পঞ্চম ধ্বনি মানে ইয়তে পরিণত হবে। এটা মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে সূত্র নম্বর 16। স্যার কি বল? স্যার একটা কথা এখন বলবো? একটু মনে রেখো যে কোন পোরশনে তুমি কথা বলতে চাইছো, একটু মার্ক করেও রাখতে পারো খাতায় বা কিছু, একটু ঠিক পরেই আছে। আমি জিজ্ঞেস করবো। হুম। আচ্ছা, 16 নম্বরে বলছে ম প্লাস ক খ গ ঘ। আগের বার তো ওই ক খ গ ঘটা ওখানে ছিল না, আগের বার ছিল চ থেকে শুরু করে ম পর্যন্ত। তাহলে চ এর আগে যেটা ক খ গ ঘ ম, মটা বাদ, কারণ ওর জন্য অন্য ব্যাপার রয়েছে, ক থেকে ঘ পর্যন্ত। এবার সেই নিয়মটা ম প্লাস ক থেকে ঘ পর্যন্ত, সেক্ষেত্রে কি হবে, মটা হয়ে যাবে উম বা অনুস্বর। সম যোগ কীর্ণ সমান সমান সংকীর্ণ, খেয়াল করে দেখো এই মটা এখানে হয়েছে অনুস্বর। সম যোগ গোপন সংগোপন, এখানে খেয়াল করে দেখো এখানে উম ছিল, উময় গ এটা, অথবা অনুস্বর হয়েছে দেখো। সম যোগ ঘাত সংঘাত, ঠিক আছে, এই অনুস্বরে পরিণত হয়েছে। এই হলো বিষয়। তাহলে ম প্লাস ক খ গ ঘ এগুলো থাকলে এই মটা হয়ে যাবে অনুস্বর বা উম। আর ম প্লাস ক খ গ ঘ বাদে বাকিগুলো চ থেকে ম পর্যন্ত, সেক্ষেত্রে হবে কি, ওই যোগ চিহ্নের পরের যে ধ্বনিটা তার পঞ্চম ধ্বনিতে পরিণত হবে। এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, এরপরে আর যেটা বাকি থাকে, ম এর পরেও তো আরো কিছু বর্ণ আছে, সেগুলো নিয়ে এখানে ম প্লাস ওই ম এর পরে যা আছে জ র ল ব স, তিনটে স হ, এইগুলো, তাহলে এগুলো হলে মটা হয়ে যায় অনুস্বর। ওকে, সমযোগ যত সংযত, এখানে দেখো মটা অনুস্বর হয়েছে, সমযোগ রক্ষণ সংরক্ষণ অনুস্বর হয়েছে, এগুলো সব অনুস্বারে এসে পরিণত হয়েছে। আচ্ছা, এরপরে স মূর্ধন্য স যোগ ত বা থ থাকলে ত এর জায়গায় ট হয়, থ এর জায়গায় ঠ হয়। মূর্ধন্য স বাদিকে, ডান দিকে ত বা থ যদি থাকে, সেক্ষেত্রে এই তটা হয়ে যাবে ট আর থটা হয়ে যাবে ঠ। বৃষ যোগ তি, বাদিকে রয়েছে মূর্ধন্য স, ডান দিকে রয়েছে ত, তাহলে এই তটা হয়ে গেছে এখানে দেখো ট, এই ট। ঠিক আছে, ষষ যোগ থ সমান সমান ষষ্ঠ, এখানে দেখো থটা হয়ে গেছে ঠ। ঠিক আছে, এই হলো গিয়ে এক্ষেত্রে ব্যাপার। মূর্ধন্য স থাকলে তারপরে ত থাকলে ত হয়ে যাবে ট, আর থ থাকলে থ হয়ে যাবে ঠ, এটা মনে রাখতে হবে। এরপরে উথ যোগ উথ, মানে যেটা উদ উপসর্গ, যোগ স্থা বা স্থন, এরকম ক্ষেত্রে হলে এই শটা লোপ পায়, এই শটা লোপ পায়। ঠিক আছে, উথ উপসর্গের পরে যদি এইরকম স্থা বা স্থন হয়, তখন এই শটা লোপ পায়। কিরকম বলছে, উথ যোগ স্থাপন, তাহলে এই শটা লোপ পাবে, তাহলে উথ, আর এইটা তো আসলে থ, সেই থটা এই দেখো এখানে বসেছে, আর এইটা হচ্ছে খণ্ডত্ব। উথ যোগ স্থাপন, স বাদ দিয়ে উত্থাপন,
উৎ যোগ স্তম্ভ, এই শটা বাদ দিয়ে উৎ যোগ তম্ভ সমান সমান দেখো উত্তম্ভ। এই ত আর এই ত মিলেমিশে তয় ত হয়ে এখানে দাঁড়িয়েছে। এই হলো গিয়ে ওটা ব্যাপার ছিল। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি 19 হওয়ার কথা, যেটা 18 করে দেওয়া হয়েছে। সম বা পরি উপসর্গ থাকলে তারপরে ক্রি ধাতু থাকলে শয়ের আগম ঘটে। আচ্ছা, আর ম অনুস্বর হয়ে যায়। কি বলছে? সম বা পরি উপসর্গ, এই দেখো সম উপসর্গ যোগ ক্রি ধাতু, এখানে দেখো কার, কার ধাতুটা হচ্ছে ক্রি যোগ অ, তাই না? কার, তাহলে সম ধাতু তারপরে ক্রি, সম উপসর্গ তারপরে ক্রি ধাতু, এইটা থাকলে কি হয়? শয়ের আগমন ঘটে। কি করে? দেখো এই যে যে স, আচ্ছা এরপরে ম হয় অনুস্বর, এই যে যে ম ছিল ম দেখো অনুস্বর হয়েছে, তাহলে স ম হচ্ছে অনুস্বর সং, এরপরে এই যে কার, দেখো কার তার আগে একটা স এর আগমন ঘটেছে। এই হচ্ছে ব্যাপার। পরি উপসর্গ, এই দেখো পরি তারপরে ক্রি ধাতু, এখানে কারটা ক্রি ধাতু থেকে এসেছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এই দেখো পরিটা পরি রয়েছে, আর এদিকে কারটা কার হয়েছে, আর এইখানে একটা স এর আগম ঘটেছে, এইখানে আমরা সেটা দেখতে পাচ্ছি। ওকে, এই হচ্ছে গিয়ে বিষয়। এখানে ম ছিল না বলে এখানে অনুস্বরের কোনো ব্যাপার নেই, যেখানে ম আছে, যেমন এখানে ম আছে, সেই মটা এখানে অনুস্বর আকারে বসেছে। তো মোটামুটি ভাবে ব্যাপারটা এই ছিল আমাদের সন্ধির, সংস্কৃত ব্যঞ্জন সন্ধি। এইবার কে বলছিলে? সে হাত তোলো, আমি জিজ্ঞেস করবো। হ্যাঁ, এমনি এলোপাথাড়ি বলো না।